দুবাইয়ের মহিলা আর তার যুবতী মেয়েরা ফিটকিরি দিয়ে আসলে কি করে এটা জানলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বর দুবাইতে চাকরি করত, আর তার মালকিন রোজ ফিটকিরি চাইতো, আর সেটাকে তেলের মধ্যে মিশিয়ে রাখতো এবং রাত হতেই সেটাকে নিজের সাথে ঘরে নিয়ে চলে যেত। এটা দেখে আমি অবাক হয়ে যেতাম। একদিন এই ফিটকিরির রহস্য জানার জন্য আমি তার ঘরে লুকিয়ে থাকি, আর তারপর সেই মহিলা ফিটকিরি নিয়ে যা করলো। আমার নাম রিমা। বিয়ের আগে আমি একটা গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমি গ্রামে থাকতাম, কিন্তু তারপরেও আমি গ্রামের সরকারি স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। আমি সুন্দর ছিলাম। আমি বাড়ির মধ্যে একমাত্র হওয়ার কারণে মা বাবা আমার বিয়ে দেওয়ার জন্য সব সময় তাড়াহুড়ো করতো। তাছাড়া আমাদের গ্রামে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আমার মা বাবা যখন আমার জন্য সম্বন্ধ খুঁজছিল, তখন পাশের গ্রাম থেকে আমার জন্য একটা সম্বন্ধ এসেছিল। সম্বন্ধ অনেক ভালো ছিল। ছেলে গ্রামেই ছিল, কিন্তু সে দুবাইতে চাকরি করত। তার চাকরিটা খুব ভালো ছিল। আমার বাড়ির লোকেদের এই সম্বন্ধ পছন্দ হয়ে যায়। ছেলে উচ্চ শিক্ষিত ছিল, তবেই তো সে অন্য দেশে চাকরি পেয়েছিল। আমি এটাই চাইতাম যে আমার বিয়ে কোনো শিক্ষিত ছেলের সাথে হোক। এই সম্বন্ধ ঠিক হলে আমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমি ছোট্ট থেকে স্বপ্ন দেখতাম বিদেশে যাব। আমার বাড়ির লোকেদের এই সম্বন্ধ ভীষণ পছন্দ ছিল। আমার হবু বর অনেক বছর ধরে দুবাইতে চাকরি করত। সে বাড়িতে সব থেকে বড় ছেলে ছিল, আর তার আরো 2 ভাই বোন ছিল। তারা দুজনেই অবিবাহিত এবং ছোট ছিল। আমার হবু বরের বাবা কিছু বছর আগেই মারা গিয়েছিলেন, কিন্তু মায়ের আশীর্বাদ তখনও তার মাথার ওপর ছিল। আমাদের সম্বন্ধ ছবি দেখে ঠিক করা হয়েছিল। আমরা দুজনেই দুজনের ফটো দেখেছিলাম, কারণ আমার হবু স্বামী দুবাইতে চাকরি করার কারণে বারবার নিজের গ্রামে আসতে পারতো না। ছেলের বাড়ির থেকে একটাই শর্ত ছিল যে তাদের ছেলে একেবারে বিয়ের সময়ই দেশে ফিরবে। আর এই সম্বন্ধটা আমার বাবার খুব কাছের একজন আত্মীয় এনেছিল। সেই জন্য ছেলেটার ব্যাপারে আমি কিছুই জানতাম না। সে আমার কাছে একদম অচেনা ব্যক্তি ছিল। 2 পরিবারের মতে আমাদের সম্বন্ধ পাকা হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে আমাদের বিয়েও হয়ে যায়। বিয়ের প্রথম রাতে আমি যখন আমার বরকে প্রথমবারের জন্য দেখি, তার ব্যবহার আমার অনেক পছন্দ হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে সব ঠিকই ছিল, কিন্তু ঘরগুলো একটু ছোট ছিল। আমার বরের উপার্জন ভালো ছিল, সেই জন্য আমার মা আমাকে বুঝিয়েছিল ঘর ছোট বড় হলেও কোনো ব্যাপার না, উপার্জনটাই আসল, সেটা ভালো হওয়ার দরকার। আমিও এই কথা মেনে নিই। বিয়ের 4 দিন পরেই বর তার নিজের জামা কাপড় গোছানো শুরু করে দেয়, কারণ তাকে আবার দুবাই ফিরে যেতে হবে। এই কথা শুনে আমি কাঁদতে থাকি, কারণ আমার বিয়ের মাত্র 3-4 দিনই হয়েছে, আর এর মধ্যেই আমার বর আমাকে একা ফেলে দুবাই চলে যাচ্ছিল। আমি তাকে ছেড়ে এখানে একা একা কি করে থাকবো? আমরা তো একে অপরকে ভালো করে চিনতেই পারিনি, ভালো করে সময় কাটাইনি। আমি আমার সারা জীবন আমার বরের সাথে কাটাতে চাইতাম। বিয়ের আগে আমি জানতাম যে আমার বর বেশ কিছু বছর ধরে দুবাইতে চাকরি করে, কিন্তু বিয়ের 3-4 দিন পরেই যখন ফিরে যেতে চাইলো, তখন আমার পায়ের তলার মাটি সরে গেল। কারণ আমি জানতামই না যে সে এত তাড়াতাড়ি দুবাইতে ফিরে যাওয়ার কথা ভাবছে। আমি ভেবেছিলাম সে হয়তো অন্তত 2 মাস এখানে থাকবে, আমাকে সময় দেবে, তারপর যাবে, তার সাথে ভালোভাবে কথা বলতে পারবো। কিন্তু এই সব কিছু না হয়েই সে বিয়ের 3-4 দিনের মধ্যেই ফিরে যাওয়ার প্রস্তুতি করতে থাকে। আমি চোখের জল নিয়ে বরকে বলেও ছিলাম যে আমি তোমাকে ছাড়া এখানে একা থাকতে পারবো না। সে আমার কথা শুনে বলল, আমি যেতে বাধ্য, আমার কিছু করার নেই, আমি সেখানে চাকরি করি, আর খুব বেশি দিন আমি এখানে থাকতে পারবো না, না হলে আমার চাকরি চলে যাবে। আমি এখানে 2 মাসের ছুটি নিয়েই এসেছিলাম, কিন্তু কোম্পানি থেকে হঠাৎই ফোন করে বলে যে আমার ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে।
আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। হয়তো সেখানে কাজের চাপ অনেক বেশি, সেই জন্য তারা আমাকে বারবার ফোন করছে। এটা শুনে আমি অনেক কেঁদেছিলাম আর রেগে গিয়ে মনে মনে ভাবতে থাকি যে কেন বিদেশি ছেলেকে আমার বিয়ে করাই উচিত হয়নি। বিদেশি ছেলেকে বিয়ে করে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, এটা আমি আজ খুব ভালো করে বুঝতে পারছিলাম। আমার বর তার নিজের জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর বলে, আমি একটু বাজারে যাচ্ছি। যখন সে ফিরল তখন আমি দেখলাম যে সে প্রায় 15 থেকে 20 কিলো ফিটকিরি নিয়ে এসেছে আর আমাকে বলল, এইসব ফিটকিরি আমার ব্যাগে রেখে দাও। এত ফিটকিরি একসাথে দেখে আমি অবাক হয়ে যাই আর জিজ্ঞাসা করি, তুমি এই এত ফিটকিরিগুলো দিয়ে কি করবে? এটা তো অনেক ফিটকিরি, এটা দিয়ে তুমি কি করবে? আর এতে তো তোমার ব্যাগেরও ওজন বেড়ে যাবে, আর তাছাড়া আলাদা করে ফিটকিরির জন্য পয়সাও দিতে হবে। দুবাইতে যেখানে তুমি থাকো সেখানে কি আমাদের এখানকার মতন তোমার জল পাওয়া যায় না? সেখানে কি আমাদের এখানকার মতন নোংরা জল পাওয়া যায় যেটা পরিষ্কার করার জন্য কি তুমি এই ফিটকিরি নিয়ে যাচ্ছ? আমি আমার মতো করে বরকে এইসব প্রশ্ন করি, কারণ আমার মা বাসন পরিষ্কার করার জন্য বাসনে ফিটকিরি দিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করে নিত, কারণ আমাদের পাড়ার নোংরা জল আসতো। মা বলতো এরকম করলে বাসন পরিষ্কার হয়ে যায় আর জলে থাকা নোংরা পরিষ্কার হয়ে যায়। আমার কথা শুনে রাহুল হাসতে থাকে আর বলতে থাকে, তোমার পাড়ার এটা বাসন পরিষ্কার করার জন্য ব্যবহার হতে পারে, তবে আমাদের ওখানে বিশুদ্ধ জল পাওয়া যায় যেটা একদম পরিষ্কার থাকে। দুবাইয়ের মহিলারা এটা অন্য কাজে ব্যবহার করে। এই ব্যাপারটা আমি খুব একটা কিছু জানতাম না। আমি শুধু জানতাম সেখানে এর দাম অনেক। দুবাইয়ের মহিলারা ফিটকিরিটা দ্বিগুণ দামে কেনার জন্য তৈরি থাকতো। প্রায় দুবাইয়ের সব মহিলার বাড়িতে ফিটকিরি থাকতো। আমি যখন এখানে আসি ফেরার সময় ফিটকিরি নিয়ে যাই। আমি দুবাইয়ের কথা শুনে আশ্চর্য হয়ে যাই। আমাদের এখানে তো সব দোকানে ফিটকিরি কিনতে পাওয়া যায়। তবে এখন আমি এসব কথা ভুলে রাহুলের জন্য চিন্তা করছিলাম। আমার জন্য সব থেকে কষ্টের ছিল যে আমার বর আমাকে ছেড়ে একা রেখে চলে যাচ্ছে। আমি তার ব্যাগে ফিটকিরি রেখে দেই। আমি রাতে রাহুলকে বলি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে তোমার কাছে নিয়ে যেও। আমি এত কাঁদছিলাম, আমার কান্না থামছিলই না। এখন পর্যন্ত আমরা আমাদের জীবন ঠিক করে শুরুই করতে পারিনি, আর এত তাড়াতাড়ি বিদায়ের সময় চলে এলো। রাহুলকে ছাড়া আমাকে একা শ্বশুর বাড়িতে থাকতে হবে, এটা ভেবেই কেমন দম বন্ধ হয়ে আসছিল। আমার এত কান্না দেখে রাহুল বলল, তুমি এত চিন্তা করো না, আমি সেখানে যেতেই তোমার যাওয়ার ব্যবস্থা করব। আমি জানতাম এগুলো সব মিথ্যে প্রতিশ্রুতি, কিন্তু চোখের জল ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার দুইজন ছোট দেওর ও ননদ ছিল। শাশুড়ি অসুস্থ থাকার কারণে খুব বেশি ঘর থেকে বেরোতে পারতাম না। আমার ননদ ভীষণ চালাক ছিল, সারাক্ষণ আমার উপর নজর রাখতো। তারা ভাবতো আমি হয়তো কাদার নাটক করছি। ননদ বলতো তারাও তো এতদিন তাদের দাদাকে ছেড়ে আছে, যাই হোক রাহুল চলে যায়। যখনই রাহুল ফোন করত তখনই তার বোন আমার নামে অনেক অভিযোগ করত। আমার বর এই সব কথায় অনেক বিরক্ত হয়ে যেত, কারণ সে আমাকে ছাড়া সেখানে ছিল আর তারও আমাকে ছাড়া একা সেখানে ভালো লাগতো না। সে রোজ আমার সাথে ফোনে কথা বলতো আর বলতো, রিমা, তোমাকে ছাড়া এখানে আমার কোনো কাজে মন লাগছে না, তোমাকে ভীষণ মিস করি। তোমার সাথে কাটানো সেই 3-4 দিনের কথা এখনো আমার মনে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই উদাস হয়ে যাই। কিছুদিন পর একদিন আমার বর আমাকে এমন এক কথা বলে যেটা শুনে আমি অনেক খুশি হয়ে যাই। সে আমাকে বলে সে আমাকে তার নিজের কাছে দুবাইতে নিয়ে যাবে। সে আমার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। সে আমার সমস্ত ডকুমেন্টও পাঠিয়ে দিয়েছে।
এই কথা শুনে আমি যতটা খুশি হচ্ছিলাম, আমার ননদ ততটাই রেগে যাচ্ছিল। তারা চাইতো যে তাদের ভাই তাদেরকেও ডেকে নিক। আমি আমার ননদকে এড়িয়ে নিজের জামা কাপড় গোছাতে শুরু করে দিই। আমি রাহুলকে জিজ্ঞাসা করি, যাওয়ার সময় তোমার জন্য কিছু নিয়ে যাব? তখন সে বলে, তুমি আমার জন্য 20 কিলো ফিটকিরি নিয়ে এসো। আমি শুনে অবাক হয়ে যাই যে এই তো কিছুদিন আগে রাহুল নিজেই 15-20 কিলো ফিটকিরি নিয়ে গেল, এখন আবার আমাকে 20 কিলো ফিটকিরি নিয়ে যেতে বলছে। আমি এত ফিটকিরি কি করে নিয়ে যাব? আমার জামা কাপড় দিয়েই তো ব্যাগ ভরে গেছে, তার ওপর 20 কিলো ফিটকিরি নিয়ে যেতে গিয়ে ব্যাগ এত ভারী হয়ে গেছিল যে ব্যাগের ভারে আমি পিছনের দিকে ঝুঁকে যাচ্ছিলাম। আমি এটাই ভাবতে থাকি, কি জানি এত ফিটকিরি নিয়ে দুবাইয়ের মহিলারা কি করে। এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার আমার জন্য খুব কঠিন হয়ে গিয়েছিল। কিছু ঘন্টা যাত্রার পর আমি দুবাইয়ে পৌঁছে যাই আমার বরের কাছে। এয়ারপোর্টে বরকে দেখে আমি অনেক খুশি হয়ে যাই, কিন্তু আমার বর আমাকে জিজ্ঞাসা করে ফিটকিরি এনেছো কিনা। তাই এই কথা শুনে আমার মন ভেঙে যায়। রাহুলের আমার থেকে বেশি ফিটকিরির চিন্তা ছিল, অথচ তার সাথে দেখা করার জন্য আমি অনেক বেশি আগ্রহী ছিলাম। আমি চুপচাপ ফিটকিরি ভর্তি ব্যাগ তাকে বের করে দেই। না জানি সে সেই ফিটকিরির ব্যাগ কাকে দিয়ে এসেছিল। ফেরার সময় তার কাছে অনেক টাকা ছিল। যখন সে আমাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়, তখন সে আমাকে অনেক ভালোবাসে আর আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। তাকে কোনো প্রশ্ন করার মতন সুযোগই আমি পাইনি। তারপরে আমি ভুলেই গিয়েছিলাম জিজ্ঞাসা করতে যে সে এই এত ফিটকিরি দিয়ে কি করে। যখন কথায় কথায় ফিটকিরির প্রসঙ্গ ওঠে, তখন আমি আমার বর রাহুলকে জিজ্ঞাসা করি যে ফিটকিরি তুমি কাকে দিয়ে এলে। নিজের বরের কথায় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বর আমাকে তার নিজের কাছে ডেকেছে। 2 মাস আমার বরের সাথে আমার খুব ভালোভাবে কেটেছিল। 2 মাস কি করে কেটে গেল জানতেই পারলাম না। কিন্তু 2 মাস পর আমার বর বলে, এখন তোমাকে এখানে রাখা আমার সম্ভব নয়। ভালো হবে যদি তুমি নিজের দেশে ফিরে যাও। রাহুলের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে যায়। আর আমি বলি, তুমি এইসব কি কথা বলছো? তোমাকে ছাড়া সেখানে থাকা আমার জন্য ভীষণ কষ্টকর। আমি আমার সব আত্মীয়দের বলে এসেছি যে আমি সারা জীবনের জন্য বরের সাথে থাকতে যাচ্ছি, তোমার সাথে দুবাইয়ে থাকবো। তাছাড়া আমি সেখানে গিয়ে কি করব? সে বলল, এখানে খরচা অনেক বেশি, বাড়িতে পাঠানোর জন্য কোনো পয়সা থাকছে না। নিজের পরিবারের দায়িত্ব আছে আমার। আমার মা পয়সার জন্য ফোন করছে, আর বোনের স্কুলের বেতন দিতে হবে। তারাও আমাকে রোজ রোজ ফোন করে বিরক্ত করছে। আর তোমার জন্য আমার পয়সা খরচ হয়ে যাচ্ছে। আমি রেগে গিয়ে বরকে বললাম, যদি এমন হয় তবে আমিও এখানে থেকে কোনো একটা চাকরি করব। আমি নিজের খরচ চালিয়ে নেব, কিন্তু আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আমি একা একা সেখানে গিয়ে জীবন কাটাতে পারবো না। আমার কথা শুনে রাহুল বলে, তুমি আবার কি কাজ করবে? তুমি এখানে কি চাকরি করবে? তুমি কি কোনো কাজ পারো? অনেকক্ষণ ভাবার পর আমি বললাম, যদি আমাকে লোকের বাড়ি বাসন মাজতে হয়, ঘর ঝাড় দিতে হয়, তাও বেশ, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। রাহুল আমার কথা ইয়ার্কি বলে মনে করে, কিন্তু আমি ফ্ল্যাটের আশেপাশের ঘরে কাজের সন্ধান করতে শুরু করে দেই। আমার খুব অল্প দিনের মধ্যেই লোকের সাথে চেনা পরিচিত হয়ে যায়, কারণ আমরা সেখানে থাকতাম। সেখানে অনেক ভারতীয় পরিবার থাকতো। সে সময় আমার পরিচিত মহিলা আমার কাজে লাগে। 2-3টি পরিবারের খাবার বানানোর জন্য লোক মহিলা খুঁজছিল। সেই জন্য তারা আমাকে তাদের বাড়িতে কাজে রেখে দেয়। চেনা পরিচিত মহিলারা আমাকে বলেছিল, দুবাইয়ের লোক ভারতীয়দের হাতের রান্না করা খাবার ভীষণ পছন্দ করে, আর শুধু ভারতীয়দের
খাবার বানানোর জন্য কাজে রাখে। আমি একসাথে ৪-৫টা বাড়িতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এতে আমি অনেক খুশি ছিলাম। কারণ বাড়িতে শুধু আমি খাবার বানাতাম, আর কারুর বাড়িতে শুধু বাসন মাজতাম। আমি ভালো পয়সা পাচ্ছিলাম কাজের জন্য। এটা যথেষ্ট ছিল যাতে আমি রাহুলের সাথে থেকে যেতে পারি। আমি খাবার তৈরি করতে খুব ভালো করে জানতাম। কারণ বিয়ের আগে থেকেই আমি খুব ভালো রান্না করতে জানতাম। আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে রান্না করার, খাবার তৈরি করার অনেক জিনিস শিখে নিয়েছি। এখন এইসবই আমার কাজে আসছিল। রাতে যখন রাহুল বাড়ি ফেরে তখন আমি তাকে জানাই যে পাশের কয়েকটা বাড়িতে আমি খাবার তৈরি করি আর বাসন মাজার কাজ পেয়েছি, আর তারা আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য রেখেছে। এই কথা শুনে রাহুল পুরো অবাক হয়ে গিয়েছিল। বলে, তুমি তো সত্যি সত্যি কাজ খুঁজে নিলে, কিন্তু আমি তোমাকে অন্যের বাড়ি গিয়ে কাজ করার অনুমতি দিতে পারবো না। রাহুল আমার সব খুশি এক মুহূর্তেই শেষ করে দিল, কিন্তু আমি এত সহজে হার মানের মেয়ে ছিলাম না। রাহুলের কথা শুনে আমি জোরে জোরে কাঁদতে থাকি। আমার চোখের জল রাহুলের মনকে নরম করে দিয়েছিল। এখন সে নিজেই আমাকে ছাড়া থাকতে চায় না। আমি খুব ভালো করে জানতাম আমার ননদই আমার বরকে ভুল বোঝাচ্ছে, আমাকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য। তারাই জোর করছে, আর তাই আমার বর বাধ্য হয়ে আমাকে দুবাই থেকে ভারতে পাঠাতে চাইছে। কিন্তু সে মন থেকে আমাকে পাঠাতে চায় না। আমি সব জেনে শুনে এত জোরে কাঁদছিলাম যে রাহুল কাজ করার অনুমতি দিয়ে দেয়। আমার আনন্দের কোনো ঠিকানা ছিল না, কারণ আমি এখন আরামে রাহুলের সাথে এখানে থাকতে পারি। আমি আনন্দে রাহুলের বুকে জড়িয়ে ধরি। পরের দিন রাহুল অফিস যাওয়ার সময় আমাকে বলল, যদি তুমি কাজ ঠিক করে বুঝতে পারো তবেই করো, না হলে করার দরকার নেই। আমি তাকে বলি যে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। সে যাওয়ার পর আমি আমার সব কাজ শেষ করে প্রতিবেশীর সাথে দুবাইয়ের সেই মহিলার বাড়িতে চলে গেলাম, যার বাড়িটা অনেক সুন্দর ছিল আর ভিতরটা একদম বড় বাংলোর মতন ছিল। আমি দেখে অনেক বেশি অবাক হয়ে যাই। এখানকার লোকেদের ঘর অনেক বড় আর সুন্দর, আর মহিলারাও খুব মিশুকে। কিছু কিছু মহিলা তো হিন্দিও বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। তারা আমাকে ইশারায় বুঝিয়ে দিল যে কিভাবে খাবার তৈরি করতে হবে। কিন্তু প্রথম দিনই আমি একটি অদ্ভুত ঘটনা দেখি। যখন আমি মালকিনের রান্নাঘরে খাবার বানানোর জন্য গেলাম, তখন সেখানে একটা বড় বক্সে অনেকগুলো ফিটকিরি পড়েছিল। ফিটকিরি দেখে মনে পড়ে গেল যে আমি আর আমার বর তো কত ফিটকিরি নিয়ে এসেছিলাম ভারত থেকে। ফিটকিরিগুলো কি করলো না জানি, রাহুল ফিটকিরিগুলো দিয়ে কি করছে কি জানি, এখানকার মহিলারা ফিটকিরি দিয়ে কি করে। কিন্তু এই প্রশ্ন আমি তাকে জিজ্ঞাসা করতে পারলাম না, কারণ এই বাড়িতে যতগুলো চাকর ছিল তারা কেউই হিন্দি বুঝতে পারতো না, আর আমি ইংলিশ বলতে পারতাম না। আর রাহুল প্রথমেই বলেছিল যে সে এই ব্যাপারে কিছুই জানে না। রাহুল বলেছিল এখানকার মহিলারা ফিটকিরি নিয়ে কি করে তা সে জানে না। রাহুল বলেছিল আমি এইসব কথা যেন বেশি না জিজ্ঞেস করি। আমি এই কথা ভাবতে ভাবতে 2-3 ঘন্টার মধ্যেই খাবারও বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি অন্য বাড়িতে খাবার বানানোর জন্য চলে যাই। আমি সেখানে গিয়েও একই জিনিস দেখি। সেখানকার রান্নাঘরে আগের থেকে অনেক বেশি ফিটকিরি পড়েছিল। আমার মনে এক অদ্ভুত কৌতূহলের সৃষ্টি হয় যে আসলে ব্যাপারটা কি। ভারতে তো আমি এমন কিছু দেখিনি। আমার খাবার তৈরি করছিলাম সেই সময় একজন মহিলা রান্নাঘরে আসে এবং ফিটকিরি এক টুকরো নিয়ে জলের পাত্রে ফেলে দেয় এবং পাত্রটি ঢাকা দিয়ে এক কোণে রেখে দেয়। জানি না কেন সে জলের মধ্যে ফিটকিরি ডুবিয়ে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে কেন এরকম করছে, কারণ সে এই কাজটি লুকিয়ে করছিল। আর আমি কাজ করতে করতে তাকে দেখে ফেলি।
সে একদমই চাইছিল না যে আমি তাকে দেখি। এই ব্যাপারটা দেখে আমি আরো অবাক হয়ে যাই। এটা আমার প্রথম দিন ছিল, আর আমার দিন ভালোভাবেই কেটেছিল। আমি সব বাড়িতে খাবার বানিয়ে, ঘর পরিষ্কার করে, বাসন মেজে ৬-৭ ঘন্টার মধ্যেই ফ্রি হয়ে গিয়েছিলাম। আর রাহুল বাড়ি ফেরার আগে আমি বাড়ি ফিরে এসেছিলাম। রান্না করতে আমার বারবার খুব বেশি ভালো লাগতো, তাই রান্না করা আমার কাছে খুব সহজ বলে মনে হতো। রাতে রাহুল বাড়ি ফিরে আমাকে অনেক প্রশ্ন করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি, এই কাজ করতে অনেক ভালো লাগে, আর আমার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তুমি চাইলে আমার সব মাইনে তুমি বাড়িতে পাঠিয়ে দিতে পারো। আমি শুধু তোমাকে চাই, আর আমি তোমার সাথে এখানে থেকে একসাথে থাকতে চাই। আমার কথায় আমার বর হেসে দেয়। এইসব কাজ শুধুমাত্র আমি তার সাথে থাকবো বলেই তো করছিলাম। রাহুল রাতের খাবার খাওয়ার পর আমাকে ঘুরতে নিয়ে যায়। যবে থেকে দুবাইয়ে এসেছি তখন থেকে এই প্রথমবার রাহুল আমাকে ঘুরতে নিয়ে গেল। তার সাথে ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লাগছিল। না হলে এতদিন ধরে তো আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আমার বর না আমাকে ফেরত পাঠিয়ে দেয়। রাহুল নিজের সাথে আমাকে একটা বড় শপিং মলে কেনাকাটা করতে নিয়ে যায়। এত রঙিন পৃথিবী দেখে আমি হারিয়ে গিয়েছিলাম। মলে বড় বড় সোনার দোকান ছিল, আর এখানে মহিলারা অনেক সোনার গয়না পরে। আমি এর আগে কখনো কোনো মহিলাকে এইভাবে সোনা পরে ঘুরে বেড়াতে দেখিনি। আমি ভাবতাম হয়তো দুবাইতে বড় বড় ঘর ছাড়া আর কিছুই নেই, কিন্তু দুবাই তো অনেক উন্নতি হয়েছে। আর আজ প্রথমবার আমি দুবাইয়ের পরিবেশ দেখছি। আমি অনেক অনেক কেনাকাটা করি, আর আমার বর আমাকে আইসক্রিমও খাইয়েছিল। বাড়ি ফেরার সময় আমাদের রাহুলের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। রাহুলের অফিসের বন্ধু ছিল, তার সাথে তার বউও ছিল। রাহুল আমাকে তার বন্ধু, তার বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা দুজনে অনেক বেশি ভালো ছিল। তারা যখন জানতে পারে যে আমি প্রথমবারের জন্য ভারত থেকে এখানে এসেছি, তখন তারা পরের দিনই রাহুল আর আমাকে ডিনারের জন্য নিমন্ত্রণ করে। তারাও দুবাইয়ে থাকে, কিন্তু তাদের হিন্দি অনেক ভালো। রাহুল অনেকবার বারণ করেছিল যে আমরা ডিনারে আসতে পারবো না, কিন্তু তারা এত জোর করে যে রাহুল তাদের নিমন্ত্রণ মেনে নেয়। কারণ আমি এখনো পর্যন্ত দুবাইয়ের লোকেদের হাতের তৈরি খাবার খাইনি, কারণ আমি ভারতীয় ছিলাম, আর আমি নিজেই রান্না করে খেতাম। প্রথমবার কারোর বাড়িতে খাবার খেতে যাব। পরের দিন আমি সব বাড়ির কাজ করে খাবার বানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে তৈরি হয়ে নিই। রাহুল বলে গিয়েছিল যে সে তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে আসবে, আর আমরা দুজনে বন্ধুর বাড়ির জন্য রওনা দেব। তার বন্ধু আর বন্ধুর বউ অনেক ভালো করে আমাদের স্বাগতম জানিয়েছিল। আমি তার বন্ধুর বাড়ি দেখে অবাক হয়ে যাই। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভিতর থেকে তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল। তাদের একটা ছেলে ছিল, আর একটা ছোট ৬ মাসের মেয়ে ছিল। ছোট মেয়েকে দেখে আমার অনেক ভালো লাগে, কারণ সে অনেক মিষ্টি দেখতে ছিল। রাহুলের বন্ধুর বউয়ের নাম ছিল পুনাম। সে রান্নাঘরে খাবার তৈরি করছিল। আমিও তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সে হেসে বলল, বৌদি, আমি এখনই খাবার তৈরি করে নিই, তারপর তোমাদের সাথে গিয়ে বসছি। আমি তার কথায় এগিয়ে গিয়ে বলি, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, এবং আমি তাকে সাহায্য করতে শুরু করি। আর তখনই আমার নজর পুনম বৌদির রান্নাঘরে রাখা ফিটকিরির ওপরে পড়ে। সেও ফিটকিরির একটা বাক্সে ভরে রেখেছিল। বাক্সটা ট্রান্সপারেন্ট থাকায় বাক্সের ভিতরে থাকা ফিটকিরি আমি দেখতে পাই। আমি ভাবলাম পুনমকে এই ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু পুনমকে জিজ্ঞাসা করতে আমি একটু অস্বস্তি বোধ করি, কারণ যে বাড়িতে আমি কাজ করি সেই বাড়ির মালকিন লুকিয়ে ফিটকিরি জলে ডুবিয়ে রেখেছিল। কি জানি এর পেছনে কোন কারণ আছে। পুনম খাবার তৈরি করতে ব্যস্ত ছিল। আমি আর না থাকতে পেরে তাকে জিজ্ঞাসা করি, ফিটকিরিগুলো
এখানে কেন রাখা আছে? তোমরা এতগুলো ফিটকিরি দিয়ে কি করো? আমাদের ভারতে তো এত ফিটকিরি রান্নাঘরে রাখা হয় না। আমার কথা শুনে পুনমের মুখের রং ফিকে হয়ে গেছে, আর সে তাড়াতাড়ি ফিটকিরির বাক্স তুলে আলমারিতে রেখে দিল। তার একটা অন্যরকম ব্যাপার ছিল। আমার কথার উত্তর না দিয়ে সে খাবার তৈরি করতে থাকে, তাই আমিও চুপ হয়ে যাই। কারণ দ্বিতীয়বার জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না আমার, আর আমার ভালো লাগছিল না। পুনাম অনেক সুস্বাদু খাবার তৈরি করেছিল। ডিনার অনেক ভালো ছিল। আমরা তাদের অনুমতি নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসি। তাদের বাড়ি গিয়ে আমাদের অনেক ভালো লেগেছিল। কিন্তু সারা রাস্তায় আমি ফিটকিরির কথা চিন্তা করতে করতে আসি। রাহুল আমাকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমি রাহুলকে সব কথা খুলে বলি, যে কিভাবে আমি এখানের সব বাড়িতে ফিটকিরির বড় বড় বাক্স দেখেছি, আর আজ পুনমের রান্নাঘরেও বড় বাক্সে ফিটকিরি দেখেছি। দুবাইয়ের মহিলারা আসলে কি করে এই ফিটকিরি দিয়ে? আমার বর আমার কথা শুনে হেসে বলল, আমরা মহিলারা ছোট একটা বিষয়ে এত চিন্তা করি। এখানকার মহিলা ফিটকিরি নিয়ে যা খুশি করুক, তাতে তোমাদের কি? কিন্তু আমি এই সত্যিই জানতে চাইতাম, কারণ ফিটকিরি তো আমাদের ভারতেও পাওয়া যায়, কিন্তু তারা তো কোনো এক্সপেরিমেন্ট করে না যতটা এখানে হয়। রাহুল বলে, ঠিক আছে, আমি তোমাকে খোঁজ নিয়ে বলবো যে এখানে ফিটকিরি দিয়ে কি করে, তার পেছনে আসল কারণটা কি। দিনগুলো কাটতে থাকে। আমার কাজ খুব ভালোভাবে কাটছিল। লোকের বাড়িতে খাবার বানানো এখন আমার একটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। আমার মা বাবা প্রতিদিন ফোন করে আমার সাথে কথা বলতো। যবে থেকে আমি রাহুলের কাছে এসেছি, আমার মা অনেক শান্তি পেয়েছে। আমি অনেকবার আমার মায়ের কাছে ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করেছি যে, মা, তুমি কি ফিটকিরির ব্যাপারে কিছু জানো? কিন্তু আমার মাও এই ব্যাপারে খুব বেশি কিছু জানতো না। ফিটকিরি জলে মিশিয়ে কি কি করা হয়, এই কথা আমাকে অনেক ভাবনার মধ্যে ফেলে দেয়। আমি দুবাইয়ে এসে একেবারে মানিয়ে নিয়েছিলাম। এখন আমার ভারত ফিরে যাওয়ার কোনো চিন্তা ছিল না। আমার কাজও অনেক ভালো চলছিল। আমার বর আর আমি দুজনে মিলে এখানে অনেক পয়সা উপার্জন করছিলাম। আমি যেসব বাড়িতে কাজ করতাম, সেই বাড়ির লোকেরাও আমার অনেক খেয়াল রাখতো। আমি যে বাড়িতে রান্না করতাম, সেই বাড়িতে আমার তৈরি রান্না অনেক প্রশংসা হতো। আর যাদের বাড়িতে ঘর পরিষ্কার করতাম, তারাও আমাকে অনেক ভালোবাসতো, কারণ আমি অনেক মন দিয়ে কাজ করতাম। যেই বাড়িতে আমি খাবার বানাতাম, সেখানে আমায় খুব কম পরিমাণে খাবার বানাতে হতো। 2 থেকে 3 ধরনের রান্না খুব অল্প পরিমাণে বানাতে হতো। কিছুদিন এইভাবে কেটে গেল। একদিন রাহুল অফিস থেকে ফিরে আমাকে বলে যে, তোমার হাতের চা খাওয়াও আমাকে। আজ রাহুলকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছিল। আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আজ লটারি পেয়েছো যে এত খুশি হচ্ছ? রাহুল বলল, আজ তোমার সমস্যার সমাধান নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে এসো, আর আমার কাছে এসে বসো। তোমার চিন্তা দূর হতে চলেছে। আজ আমি তোমাকে ফিটকিরির রহস্য বলবো। আমি ফিটকিরির রহস্যের ব্যাপারে জেনে গেছি। আমি ফিটকিরির রহস্য জানার জন্য অনেক বেশি উৎসাহী হয়ে পড়ি। সেই জন্য খুব তাড়াতাড়ি চা করে নিয়ে আসি, আর সব কাজ সেরে রাহুলের কাছে গিয়ে বসি। রাহুল বলতে শুরু করে, সে বলে যে দুবাইয়ের কোনো মহিলা চায় না যে ফিটকিরির রহস্য কেউ কোনোদিন জানতে পারুক, কারণ এটার ব্যবহার অনেক বছর আগে থেকে চলে আসছে, আর তারা এই ব্যাপারটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। সেই জন্য পুনম বৌদিও তোমাকে এই ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি। রাহুল এর কথা শুনে আমি অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ি। আসলে এই ফিটকিরি দিয়ে কি করা হয়, যেটা এভাবে লুকিয়ে গোপন রাখতে হয়? রাহুল বলল, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নিয়ম রীতি থাকে, আর সেইভাবেই প্রত্যেক জায়গায় আলাদা নিয়ম মেনে চলা হয়। যবে থেকে তুমি এখানে এসেছো, তুমিও নিশ্চয়ই সেগুলো দেখেছো, যেগুলো ভারতে হয় না, আর যেটা ভারতে হয় সেটা এখানে হয় না।
সেইভাবে ফিটকিরির ব্যবহার ভারতেও হয়, কিন্তু সেটা অন্যভাবে। আর দুবাইয়ের মহিলারা সেই একই ফিটকিরি আলাদাভাবে ব্যবহার করে। দুবাইয়ের মহিলাদের ফিটকিরির ব্যবহারের কারণটা ভীষণই অবাক করার মতন। আমি রাহুলের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। রাহুল বলল, যদি ভারতীয় মহিলারা এই ব্যবহারের কারণ জানতে পারে, তবে তাদের বাড়িতেও প্রচুর ফিটকিরি সংগ্রহ করতে দেখা যাবে। আমি বরের দিকে তাকালাম আর বললাম, এবার বলেই দাও, আসল কারণটা কি? আর কত সাসপেন্স রাখবে? আমার কথা শুনে রাহুল আমায় যে কারণটা বলল, তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম। নিজের 25 বছরের জীবনে আমি কখনো ফিটকিরির এমন ব্যবহারের কথা শুনিনি। আমি অবাক হয়ে রাহুলকে বললাম, তুমি কি সত্যিই বলছো? রাহুল বলল, হ্যাঁ, এটা একদম সত্যি। আমি দুবাইয়ে থাকা খুব কাছের একজন বন্ধুর কাছ থেকে এই খবর জানতে পেরেছি, আর সেই আমাকে এই ফিটকিরির রহস্যটা বলেছে। এটা আমার সেই বন্ধু। আমি ভারত থেকে এত এত ফিটকিরি এনে বেচে দিই। এতে আমার অনেক লাভ হয়, কারণ এখানে ফিটকিরির দাম অনেক বেশি। আর এত পরিমাণে ফিটকিরির ব্যবহার হওয়ায় ফলে সহজে ফিটকিরি পাওয়া যায় না। সেই জন্য আমি যখনই ভারত থেকে এখানে ফিরি, তখন ফিটকিরি কিনে আনি আর এখানে অনেক বেশি দামে বিক্রি করি। এখানকার লোক অনেক বেশি দাম হলেও ফিটকিরি কেনে। আর রাহুল আমাকে বলেছিল, দুবাইয়ের মহিলারা ফিটকিরি দিয়ে এক বিশেষ ধরনের ওষুধ তৈরি করে। জলে কিছু জিনিস মিশিয়ে ওই ওষুধ তৈরি করা হয়, আর ফিটকিরির ওই জলে মিশিয়ে কিছুদিন রেখে দেওয়া হয়। তারপর রোজ সকালে ওই ভেজানো ফিটকিরিকে বেটে ব্যবহার করা হয়। দুবাইয়ের মহিলারা রোজ সকালে ওই ফিটকিরি ভেজানো জল তারা নিজেদের স্কিনে ব্যবহার করে টানা 3 মাস। তারা বিশ্বাস করে যে এর ফলে তারা খুব সুন্দর এবং জোয়ান থাকবে অনেক দীর্ঘদিন। তার সাথে সাথে তারা খুব সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দিতে পারবে। দুবাইয়ের মহিলা খুব নিষ্ঠা সহকারে ওই ওষুধ ব্যবহার করে। আর এই ওষুধ এই জন্য এত কার্যকরী, কারণ 3 মাস একটানা ব্যবহার করলে সুন্দর বাচ্চা তো হবেই, তার সাথে সাথে নিজের সৌন্দর্যও আরো বেশি দীর্ঘদিন বজায় থাকবে। এই কথা আমার জন্য খুব কাল্পনিক বলে মনে হয়। আর রাহুল সত্যি কথাই বলেছিল যে যদি একবার ভারতের মহিলারা এই কথা জানতে পারে, তবে সব মহিলা এই টোটকা পালন করতে শুরু করে দেবে। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে দুবাইয়ের মহিলা এই কথাগুলোকে লুকিয়ে কেন রাখে। এই কথা শুনে রাহুল বলে, সবারই একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে, আর বেশিরভাগ মহিলা বলতেও চায় না যে সে সন্তান জন্ম দেওয়ার জন্য টোটকা ব্যবহার করে। তারা মনে করে কাউকে বললে তাদের টোটকা আর কাজ করবে না। আমি আফসোস করে বললাম, আমার কাছে তো ফিটকিরি নেই, আর আমি ওই ওষুধ বানাতেও পারি না। আমার কথা শুনে রাহুল বলে, আমি শুধু সন্তান চাই, সে যেমন হোক, আমার তাতে কিছু যায় আসে না। রাহুলের কথা শুনে আমি অনেক খুশি হই, কারণ বাকি পুরুষের মতন সে সুন্দর চেহারার পিছনে বা সুন্দর দেখতে সন্তানের পিছনে আশা করে না। আমি এখনো অবধি বাড়ি বাড়ি কাজ করতাম, আর কিছুদিনের মধ্যে এক বাড়ির মালকিন গর্ভবতী হয়ে যায়। আমি আমার সাধ্যমতো তার অনেক খেয়াল রাখি। কিন্তু আশ্চর্য এটা ছিল যে সে একটি ছেলের জন্ম দিয়েছিল এবং তাকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। হয়তো তার তৈরি করা টোটকা কাজ করে গিয়েছিল। কিছুদিনের মধ্যে ভগবান আমাকেও খুশি দিয়েছিল, কিন্তু আমি কোনো টোটকা ব্যবহার করিনি। আর আমি পুরো 9 মাস একদম সুস্থ ছিলাম। আর 9 মাস পর যখন আমি সন্তানের জন্ম দিই, এটা দেখে আমি অবাক হয়ে যাই যে আমিও একটি ছেলের জন্ম দিয়েছিলাম এবং তাকে দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। আর তার সাথে সাথে আমাকেও দেখতে আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আমি তো কোনো ওষুধ খাইনি, কিন্তু তারপরেও ভগবান আমাকে একটা ফুটফুটে ছেলে দিয়েছিল। সন্তান সকলেই সমান ভগবানের কাছে। ছেলে মেয়ে, সুন্দর অসুন্দর বা রঙের ভেদাভেদ ভগবানের কাছে হয় না।
এটা শুধু মানুষের মনের তৈরি। তারপরও মানুষ ভুলভাল টোটকা ব্যবহার করতে থাকে। দুবাইয়ের মহিলারাও এমনই একটা টোটকা জালে ফেঁসে গিয়েছিল। আমি তো এটা জানতাম না যে দুবাইয়ের কত মহিলা ফিটকিরিকে ওষুধের টোটকা হিসেবে ব্যবহার করে। কিন্তু আমি বেশিরভাগ মহিলাদের রান্নাঘরে ফিটকিরি দেখেছি। আচ্ছা, তোমরাও কি সুন্দর অসুন্দর বা ছেলে মেয়ের জন্ম দেওয়ার জন্য ফিটকিরির ব্যবহার করো? বা তোমাদের আশেপাশে কি কেউ এই ধরনের টোটকা ব্যবহার করে? বা কোনো কবিরাজের কাছে যেতে দেখেছো কখনো তোমরা? এই সব কাজ একদম ঠিক নয়, এটা অন্যায়। ভগবান আমাদের ছেলে বা মেয়ে, ফর্সা বা কালো, যাই দিক সেটাই আশীর্বাদ ভেবে আমাদের মেনে নেওয়া উচিত। ভগবান আমাদের সন্তান দিচ্ছে, এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে? ফর্সা বা কালো, ছেলে বা মেয়ে হোক না কেন, সন্তান থাকাটাই সব থেকে প্রয়োজনীয়। আমি আমার বরের সাথে খুব ভালো আছি। আর এখন আমি দুবাইয়ের মহিলাদের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাই না। তারা সুন্দর বাচ্চা পাওয়ার জন্য টোটকা ব্যবহার করত। এটা আমার একদম পছন্দ হতো না। অনেক মহিলা তো মা হওয়ার সৌভাগ্যটুকুও পায় না। আমি বাচ্চা অনেক ভালোবাসি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, তিনি যেন আমাকে আমার সন্তানকে নিয়ে সুস্থ সবলভাবে থাকতে দেন। আমি মেয়ে ছেলে ফর্সা কালোর কোনো ভেদাভেদ করি না। আমি আমার সন্তানকে নিয়ে অনেক খুশি। বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটি কমেন্ট আমাদের এইরকম আরো নতুন নতুন গল্প লিখতে উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।